শুভ বিজয়া, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। চলে আসলাম আমার দশমীর দ্বিতীয় পর্ব নিয়ে। তো আমি বৃষ্টি কমার সাথে সাথে রেডি হয়ে দেন আমি আমাদের পুরনো বাসার মায়ের মণ্ডপে চলে আসি। তো এসে আমি দশমীর যে রিচুয়ালগুলো ছিল আর কি, মানে যেসব নিয়মকানুন সেগুলো করছিলাম। তো আমি যে ঢাকা থেকে ঝরা এনেছিলাম সেটা বেঁধে দিচ্ছিলাম। আর মা দুর্গার মূর্তি আসলে এতটা উঁচুতে ছিল, আমি তো আসলে বাঁধতে একটু ঝামেলাই হচ্ছিল। কেননা আমি এটা হাতে বাঁধতে চাইছিলাম কিন্তু সেটা হচ্ছিল না। তো মোটামুটি অনেকটা কষ্ট করে আমি ঝরাটা বেঁধে দিয়েছি। আর এখন আমাকে কপালে সিঁদুর ছোঁয়াতে হবে মা দুর্গার। তো সেটার জন্য এখানে একটা পাটশোলা রেখেছে ব্যবস্থা করে, এইটা দিয়ে মায়ের কপালে সিঁদুর ছোঁয়ানো যাবে। তো আমি সেটা দিয়ে করছিলাম। আর আমি যেভাবে দশমীটা করতে চেয়েছিলাম এবার ঠিক তেমনটাই হয়েছে। তো আমার বিয়ে হয়েছে 3 বছর। তো 3 বছর, তো 1 বছর আমার শ্বশুর বাবা মারাই গেল, তো গত বছর হয়নি। তো আমার যে বছর বিয়ে হয়েছিল সে বছরও আমি করতে পারিনি, কেননা এদিকে জিনিসগুলো পাওয়াই যায় না, যেমন ঝরা পাওয়া যায় না, লাড্ডু পাওয়া যায় না। তো আমি আপনাদের খেয়াল আছে কি না জানি না, আমি কিন্তু গয়ানাথ থেকে আমি লাড্ডু কিনে রেখেছিলাম আগে, যেই দিন অষ্টমীতে আমি ঘুরতে বের হই। তো সেদিন আমি মায়ের জন্য লাড্ডু কিনে নিয়ে আসি আগে থেকেই, কেননা আমি জানি যে আমাদের গ্রামে লাড্ডুটা পাওয়া যায় না। আর ওইদিকে এই ধরনের আমি নিয়মও দেখিনি। আর এক এক জায়গায় এক এক রকম নিয়ম। আর এই জিনিসগুলো আমাদের শহর অঞ্চলেই হয়ে থাকে, আমার মা এভাবে করে করতো, তো মার কাছ থেকেই শিখেছি। তো আমার ভীষণ ইচ্ছে ছিল আমি এবার মা দুর্গার দশমীটা এভাবেই করব। তো আমি সেভাবেই করছিলাম আর কি। আর সবটাই মা দুর্গার ইচ্ছা, সে চেয়েছেন বিধায় আমি হয়তো বা এভাবে করে আমি করতে পারলাম, আমার মনোবাসনা পূর্ণ হলো। আমি তো অনেক খুশি। আর একটু কষ্টও লাগছিল, কেননা মায়ের বিদায়বেলা এই সময়টা আসলে একদমই ভালো লাগে না। পুজো আসবে আসবে সময়টা অনেক ভালো লাগে, খুব এক্সাইটমেন্ট লাগে যে হ্যাঁ ফাইনালি পুজো চলে আসতেছে, কি করব কি না করব কতই না প্ল্যানিং থাকে। আর যখন পুজো শুরু হয়ে যায় তখন থেকে নিয়ে আসলে আর দিনগুলো ভালো লাগে না। তো একদিন যেতে না যেতেই মনে হয় যে আজকের দিন শেষ, আগামীকালের দিনটা চলে গেলে ব্যাস পুজো শেষ। আর ইদানিং পুজোর তিথিগুলো না কেমন যেন হয়, পুজো শুরু হতে হতে পুজো শেষ হয়ে যায়, কেননা তিথির একটা বিষয় থাকে। দেখা যায় অষ্টমীতেই নবমী পড়ে যায়, তারপর নবমীতেই দশমী হয়ে যায়, এই রকম বিষয়টা। তো একদমই ভালো লাগে না। আর এদিকে আমি এক এক করে মা লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সকল দেবদেবীদেরকে আমি সিঁদুর দিয়ে লাড্ডু খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু আজকে বিজয়া দশমী। আর আমি বিয়ের আগে দশমী করেছি, কিন্তু তখন তো এভাবে করে সিঁদুরের যে বিষয়টা সেটা এই পার্টটা তো ছিল না, যেহেতু আমি আনম্যারিড ছিলাম। তবে আমার একটা সুপ্ত ইচ্ছে ছিল যে যেদিন আমার বিয়ে হবে, যখন দশমী আসবে তখন আমি এভাবে করেই মাকে সিঁদুর ছোঁয়াবো। তো আমি ছুঁয়ে দিলাম, আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। তো মা দুর্গা যেন সবার মঙ্গল করেন সেই আশীর্বাদই চাইছিলাম। আর মা যাতে এবছর সবার জীবনে হাসি খুশি আনন্দ অটুট রাখেন। তারপরে কারো যদি মনের সুপ্ত বাসনা থাকে আর সেটা যদি স্বচ্ছ সৎ হয়ে থাকে, সেই মনোকামনা বাসনাও যাতে পূর্ণ হয়। আর সকল রোগ ব্যাধি থেকে মা যাতে আমাদেরকে মুক্তি দেন সেই কামনাই করছিলাম। আর আসছে বছর মা যেন আবার কোনো নতুন খুশির বার্তা নিয়ে আসে, আর সেই অবধি যাতে আমাদেরকে মা দুর্গা মঙ্গল করেন, আমরা যাতে সুস্থভাবে বেঁচে থাকি, সুন্দর থাকি। আর আসছে বছর আবার যাতে এইভাবে দশমী করতে পারি। আর এখন আমার বিলাভড হাজব্যান্ড আমাকে সিঁদুর পরিয়ে দিল। আর এটা নিয়ম, মা দুর্গার কপালে সিঁদুর ছোঁয়ানোর পর যার যার বর তাদের ওয়াইফকে কপালে সিঁদুর পরিয়ে দেয়। তো আমি তার হাতে সিঁদুর পরে নিয়ে দেন তাকে লাড্ডু খাইয়ে দিলাম, যদিও আজকে মিষ্টি মুখ করার দিন।
মিষ্টি মুখ আসলে খুশির জন্যই করা হয়, কিন্তু আমার মনে একদমই খুশি নেই, কেননা দশমীর দিন আমার একদমই ভালো লাগে না, খুব কান্না পায় সত্যি। যখন হচ্ছে মানে দশমীটা হয় না, মা দুর্গাকে যখন নিয়ে যায় ভাসান দেওয়ার জন্য, মানে আমার না কান্না চলে আসে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা আমার সাথে অ্যাজ অলওয়েজ হতেই থাকে, মানে আমি এটা খেয়াল করেছি, কোনো বছর এমন নেই যে আমি কান্না না করেছি। আমার চোখ থেকে না মানে জল চলে আসে কেমন যেন, আমার খুবই কষ্ট হয়। আর এদিকে হচ্ছে প্রণয়ও লাড্ডু খাইয়ে দিচ্ছিল। আর আপনারা তো জানেন যে আমি গত ভিডিওতেই হচ্ছে সেটা শেয়ার করেছি, যাতে করে হচ্ছে আমি এভাবে করে দশমীটা করতে পারি, কেননা আমি খুবই আপসেট হয়ে গিয়েছিলাম যে এত বৃষ্টি হচ্ছে, কিভাবে যাব, জল জমে যাবে, তো এভাবে করে তো যাওয়াও সম্ভব না। তাছাড়া হচ্ছে মাটির বাসা বাড়ি, এভাবে করে কাদা ভেঙে যাওয়াও তো মানে ইম্পসিবল একটা ব্যাপার। আমি তো শুধু আসলে আমার ভগবানকেই ডাকছিলাম যে আমি যেটা মনস্কামনা করেছি সেটা যাতে আমার পূর্ণ হয়। তো ফাইনালি হচ্ছে আমার মনের আশা তো পূর্ণ হয়েই গেল। তো এখন যেটা হচ্ছিল, আমাকে হচ্ছে সবাই টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল ডান্স করার জন্য। দুঃখের বিষয় এইটাই যে আমি তো কোনো রকম ডান্স করতেই পারি না, আমাকে হচ্ছে বারবার করে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু আমার এতটাই শাই ফিল হচ্ছিল, আমি আসলে এইভাবে করে একদমই কমফোর্টেবল না। তো আমি বারবার করে হচ্ছে দাঁড়িয়ে পড়ছিলাম, আর ঠিক ততবারই আমাকে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছিল। তবে হ্যাঁ, আমি যদি ডান্স পারতাম অবশ্যই আমি একটু হলেও ডান্স করতাম, কিন্তু আমি তো এই জিনিসটা একেবারেই পারি না। মানে এটা যদি রান্না হতো তাহলে হ্যাঁ ঠিক আছে, আমি সেটা পারি, সেটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে আমার খুব ভালোই লাগতো, যে যেটা পারি সেটা চ্যালেঞ্জ গ্রহণ করতে সমস্যা নেই। কিন্তু যেটা না পারি, যেমন ডান্স করা, এটা আমার দ্বারা একেবারেই সম্ভব না। আর যতটুকু যাই স্টেপ দেই না কেন, সেটা লোক হাসানো ছাড়ার কোনো কিছুই না। তো আমি চাই না যে শুধু শুধু লোক আমাকে দেখে হাসি তামাশা করুক, এটা আমার কাছে একেবারেই ভালো লাগবে না। তো আমি তো এভাবে করে হচ্ছে দাঁড়িয়েছিলাম, আর খুব কষ্ট হচ্ছিল, এক এক করে হচ্ছে প্রতিমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর আমাদের এদিকে হচ্ছে নিজস্ব পুকুর আছে, তো নিজেদের পুকুরেই হচ্ছে ভাসান কাজটা সম্পূর্ণ করা হবে। তো আমাদের হচ্ছে আর বাইরে যেতে হয় না। আর ঢাকা সিটির দশমী হলে তো দূর দূরান্ত থেকে হচ্ছে মূর্তি এনে সদরঘাটে মানে ভাসান কাজটা সম্পূর্ণ করা হয়। আর যে জায়গাটা দিয়ে হচ্ছে মূর্তিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, এত পিচ্ছল ছিল কি আর বলবো। তো ভয়ই পাচ্ছিলাম যে সবাই ভালোভাবে নিয়ে যেতে পারে কি না। তো এই যে রাস্তার অবস্থা, আমরা কিন্তু এই জায়গাটা দিয়ে হচ্ছে মণ্ডপে এসেছি, আর আমি এই রাস্তাগুলোর কথাই বলছিলাম যে খুবই বাজে পরিস্থিতি। আর ঈশ্বরের অশেষ কৃপায় হচ্ছে আমাদের বিসর্জন কাজ খুব সুন্দরভাবেই সম্পূর্ণ হয়েছিল, কেননা ভগবানেরও একটা আশীর্বাদ তো অবশ্যই থাকে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, খুব ভালোভাবেই আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে। আর আমার ডান বাম সাইড থেকে একটা কথা ভেসে আসছিল, সেটা হচ্ছে বিসর্জন কাজ সম্পূর্ণ হওয়া মাত্রই এখানে কাদা খেলা হবে। তো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো আমি একটু ভয়ও পাচ্ছিলাম যে আমি তো আসলে এইভাবে করে কাদা খেলবো না, আমি বাসায় চলে যাব। যদিও আমার বর এখানে ছিল, তো সেই আমাকে বলছিল যে খুব দ্রুতভাবে চলে যেতে হবে। আরও কয়েকজন বলছিল যে এখানে কাদা খেলা হবে, আর আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে অবস্থা, কাদা টাদা খেললে কিভাবে করে হচ্ছে বাসায় যাব। আর এবার তো সরকারি নিয়মে হচ্ছে সন্ধ্যা 7টার মধ্যে মূর্তি বিসর্জনের কাজ সম্পূর্ণ করতে হবে, সেটাই ডিক্লার দিয়েছে। আর সেই অনুযায়ী হচ্ছে আমাদের বিসর্জন কাজ কমপ্লিট হচ্ছিল, 7টা থেকে 7:30টার মধ্যে সব কিছু মানে কমপ্লিট করে নিচ্ছিল। আর এইরকম একটা দশমী হচ্ছে বিয়ের আগে, বেশ কয়েক বছর আগে সেটার কথা বলছি। তো আমি মামার বাড়ি গিয়েছিলাম, আমার সনটা খুব একটা খেয়াল নেই। তো মামার বাড়িতে হচ্ছে যাওয়ার পর আমাকে দশমী দেখতে নিয়ে যাওয়া হয়। তো মামার বাড়ির যে সিস্টেমটা আমি দেখেছি,
অনেক অনেক জায়গা থেকে হচ্ছে মূর্তি এনে মানে ঘাটের যে পার হয় সেখানে হচ্ছে রাখা হয়। তো ওইখানেই হচ্ছে সবাই আনন্দ ফুর্তি করে থাকে। তো আমি হচ্ছে আমার মামাতো ভাই পার্থদার সাথে হচ্ছে আমি যে ট্রলারে করে হচ্ছে দেবীকে নিয়ে যাওয়া হয় মা দুর্গাকে, তো আমি সেই ট্রলারেই উঠেছিলাম। আর সেটার যে একটা অনুভূতি আমি আদৌ ভুলতে পারি না, আমার তো খুবই ভালো লেগেছিল। মানে আমার লাইফে একটা এক্সপিরিয়েন্স করেছি আমি, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি এভাবে কখনোই যাইনি, কিভাবে করে মূর্তি বিসর্জন হয়, কিভাবে করে কি করে আমার আসলে কোনো আইডিয়াই ছিল না। তো আমি সেটা দেখার পর আমি এখন জানি সেটা কিভাবে করে কি করা হয়। তো হচ্ছে মূর্তি বানানোর জন্য যেমন মাটি আনতে হয় কিনে, তো সেভাবে করে যখন দশমীটা হয় তখনও কিন্তু বালি হোক কিংবা মাটি কিনে নিয়ে বস্তায় ভরে দেন হচ্ছে মূর্তির সাথে বেঁধে তারপর হচ্ছে বিসর্জন দিতে হয়, না হলে হচ্ছে প্রতিমা নাকি মানে বিসর্জন হবে না, মানে নিচের দিকে যাবে না আর কি, সেটাকে মানে ভার হতে হয়। তো সেই জিনিসটা দেখেছিলাম আর খুবই ভালো লেগেছিল। রাতের অন্ধকার, তারপরে হচ্ছে কাসর ঘণ্টার শব্দ, তারপর হচ্ছে মাকে আরতি করা হচ্ছিল। কি যে ভালো লেগেছিল আমার সেই রাতটা, আমি মানে আমার স্বপ্নের মতো হয়ে গেছে সেই বিসর্জন, আমি কখনোই ভুলবো না। আর এত বছর পর আমি আমার দাদাকে ধন্যবাদ দিতে চাই। পার্থদা, তুমি যদি আমার এই ব্লগটি দেখে থাকো তো সেটার মাধ্যমে তোমাকে লট অফ থ্যাঙ্কস, যে তুমি সেদিন আমাকে নিয়ে গিয়েছিলে। যদি তুমি আমাকে না নিতে আমার জীবনে এত সুন্দর মুহূর্ত আমি আসলে দেখতেই পারতাম না, মানে মিস হয়ে যেত আমার লাইফ থেকে হয়তো কোনো কিছু। আমার জীবনে আসলে এটা ওই বিসর্জনটা স্মরণীয়ই হয়ে গেছে, এটা আমি বলতেই পারি। আর আমি এটাও চাই ভগবান যাতে সেই দিন আমার ভাগ্যে আর একবার ফিরিয়ে দেন, আমি যাতে এইভাবে করে হচ্ছে দশমীটা মামার বাড়িতে করতে পারি, মানে বিসর্জনটা দেখতে পারি আর কি। আমার খুব ইচ্ছা, মানে কি যে ভালো লেগেছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, আমার দাদা যদি আমাকে সাপোর্ট না করতো, সে যদি আমাকে সাবধানতার সহিত না নিয়ে যেত, আমি অবশ্যই এটা দেখতেই পারতাম না। এর জন্য দাদাকে অ্যাগেইন থ্যাঙ্কস, আমাকে মানে সেই দিনের দশমী দেখতে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো দাদা, ভগবান তোমার মঙ্গল করুক। আরেকটা দশমীর কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার বড়দির বাসার দশমী। তো বড়দির বাসার পুজোর দশমীটা অনেক সুন্দর করে করা হয়, আমি সেটাও মিস করি। আর বিয়ে হয়েছে পর থেকে হচ্ছে এই পর্যন্ত বড়দির বাসায় পুজোতে আর থাকাই হয় না। তো বিয়ের আগে হচ্ছে আমি বড়দির বাসায় চলে যেতাম। তো সেই পুজোটাও হচ্ছে নিজেদের, তো সেটা খুব মিস করি। আর বিশেষ করে যখন দশমীর দিন হচ্ছে ধূপারতি করা হয়, সেটা কী যে ভালো লাগতো দেখতে। তো সেটা এখনও হয়, আমি হচ্ছে মিসিং। আরেকটা বড় আফসোসের বিষয় হচ্ছে যেটা, মানে আমি আমার ফ্যামিলির সাথে থাকতে পারি না। বিয়ে হয়েছে পর থেকে তো শ্বশুরবাড়িতে পুজো করতে মানে চলে আসা হয়। তো আমি আমার পরিবারকে সত্যিই খুব মিস করি। আর যতবারই চাই হচ্ছে এবার ঢাকায় থেকে যাব, ভগবান কোনো না কোনোভাবে হচ্ছে আমাকে ঠিক শ্বশুরবাড়িতে নিয়ে আসে। তো সবটাই আসলে ভগবানের ইচ্ছা। আর এখন হচ্ছে মায়ের বিদায় বেলা, তো মনকে সান্ত্বনা দিচ্ছিলাম, আসছে বছর আবার হবে। মার কাছে আশীর্বাদ চাইছিলাম, মা যাতে সেই অবধি আমাদেরকে সুস্থ সুন্দর রাখেন। আর ঠিক এই সময়টাতে সত্যি এতটা আপসেট লাগছিল, মানে জানি না এরকমটা হয়তো বা আমার মতো অনেকের ফিলিংসটা এমন হয়ে থাকে যে এই সময়টা আসলে মানে মানা যায় না, খুবই কষ্ট হয়, কোনোভাবেই আসলে ভালোই লাগে না এই বিদায় বেলাটা। আর মায়ের মুখটা দেখার জন্য হচ্ছে আরও একটি বছর অপেক্ষা করতে হবে। তো সামনে বছর যদি বেঁচে থাকি তখন হয়তো মায়ের এই সুন্দর মুখটি আবার দেখতে পাবো। আর পুজো আসার আগে পুজোকে উপলক্ষ করে আমরা কত কী না করে থাকি, কত কিছু কেনাকাটা করি, তারপরে হচ্ছে সবার সাথে সবার দেখা হবে, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে ভেতরে। তারপরে আমরা যারা মেয়ে মানুষ আছি তারা কি দিয়ে কি সাজবো, কি পরবো কি না পরবো, কত কিছুই প্ল্যান করি, কত কিছু ম্যাচিং করে রাখি আগে থেকে। তো যখন ফাইনালি পুজো চলে আসে, ঠিক 3-4 দিনের একটা উৎসবমুখর পরিবেশ, তারপরে হচ্ছে সবটাই আবার বিলীন হয়ে যায়। আমার কাছে মনে হয় কি এই আনন্দটা যদি শেষ না হতো,
এই আনন্দের স্থায়িত্ব কালটা যদি আর অনেক বড় হতো, কতই না ভালো লাগতো। কষ্ট হচ্ছিল আমি আসলে এখন যে আমি ঘরে বসে ভয়েস দিচ্ছি, বিসর্জনের কাজটা হয়তো কয়েকদিন আগেই হয়ে গেছে। তো আমি মানে এটা দেখে আমি আসলে আমার ভালো লাগছে না। আমার টোনে হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমার খুব খারাপ লাগছে। আর এই সময়টাতে হচ্ছে মায়ের কাছে 2 হাত পেতে একটাই আশীর্বাদ চাইছিলাম। মা হচ্ছে আমাদের সকলকে সুস্থ রাখুক, সামনে বছর যাতে আমরা সবাই মিলে আবার পুজো করতে পারি, সবাইকে হচ্ছে মা ওই অবধি বাঁচিয়ে রাখুক। কেননা এবছর হচ্ছে আমাদের এই বাড়ির পুজোতে 7 থেকে 8 জন মানুষ নেই, তারা হচ্ছে মারা গেছে। তো জায়গা থেকে যদি চিন্তা করে বলি যে জানি না সামনের বছর আমরা কে থাকবো কে থাকবো না, তো একটাই প্রত্যাশা সবাই যাতে বেঁচে থাকে, সুস্থ থাকে, সবার সাথে যাতে পুনরায় আবার আমাদের দেখা হয়, মায়ের মিষ্টি মুখটা দেখার সৌভাগ্য যাতে আবার আমাদের আরেকবার হয়ে যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী হচ্ছে আমাদের বিসর্জনের কাজটা খুব দ্রুতভাবেই করা হচ্ছিল, কেননা ঝামেলায় গিয়ে আসলে লাভ কি, অযথা ঝামেলায় না পড়ে এড়িয়ে যাওয়াটাই ভালো। তো গত বছর তো হয়নি, তার আগের বারের কথা যদি বলি, তো হচ্ছে বিসর্জনের সময় আমাদের অনেক মানে আনন্দ করেছিল সবাই, বিশেষ করে যারা আমরা মানে মেয়ে বউরা আছি। তো আমরা অনেকটা সময় ধরে হচ্ছে আনন্দ করেছিলাম। এবছর হচ্ছে তেমনটা আর হয়নি, কেননা টাইমের একটা স্বল্পতা ছিল। এই বছরটা না একটু একা একাও ফিল হয়েছে, কেননা আমার শ্বশুর মশাই নেই, তারপরে হচ্ছে দশমী করতে আমার শাশুড়িও আসেননি, মানে সে তো আর সিঁদুর ছোঁয়াবে না। তারপরে হচ্ছে আমার ননদ নেই, তারপরে হচ্ছে আমার যে গোষ্ঠী ঘরের আরও জায়রা আছে, একজন আসতে পারেনি। তো তারা আসলে কেউই ছিল না, আমি জাস্ট একা ছিলাম। তো আমার প্রথম বছরের পুজোটা ভালোই ছিল, কেননা ওরা সবাই ছিল একসাথে, খুব বেশি আনন্দ করেছি। তো ওদের সবাইকেই মিস করছিলাম এই সময়টাতে। বছরের নর্মাল দিন তো যেমন তেমন, যখন হচ্ছে বিশেষ দিনগুলো আসে আর তখন যদি পরিবারের মানুষগুলো সাথে না থাকে, একদমই ভালো লাগে না, মনে হয় যেন আনন্দটা অসম্পূর্ণ রয়ে গেছে। বিশেষ করে আমি আমার বাবার বাসার কাউকে দেখতে পারলাম না এই সময়টাতে, কারোর সাথে থাকতে পারলাম না। এই জিনিসটাই আসলে অনেক কষ্ট দেয়। আমার মা, আমার ভাই বোন সবাইকে আসলে মিস করছিলাম। হয়তো তাদের সাথে থাকলে আরও বেশি আনন্দ করতে পারতাম। আর মা তো আমাদেরকে ছেড়ে হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু সে চলে গেলে কি হবে, আমাদের মনের মাঝে তো সে অবশ্যই থেকে যাবে। আর সেই প্রত্যাশায় হয়তো আমরা আবার 365 দিন গুনতে থাকবো মা আবার কবে আসবেন। আর ওই যে মায়ের মিষ্টি মুখ, সেটা দেখার প্রতীক্ষার প্রহর গুনবো। আর ঝরা পুড়িয়ে দেওয়ার কাজটা তো মাকে দিয়ে শুরু করেছিলাম, আর বাসাতে হচ্ছে গিয়ে আমি সেই নিয়মগুলো করব। তো এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম, মায়ের বিসর্জন হওয়া মাত্রই হচ্ছে আমি বাসায় চলে যাব। খুব সাবধানতার সাথে হচ্ছে বিসর্জন করা হচ্ছিল, কেননা এই সময়টা তো অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর বিসর্জন শেষে হচ্ছে চলে আসলাম বাসায়, আর বাসায় এসে হচ্ছে যে ঝরাগুলো আমি রেখেছিলাম আর যে পাতাগুলো আপনাদেরকে গত ভিডিওতেই দেখিয়েছিলাম যে কিভাবে করে কি করেছিলাম, তো পাতাগুলোকে হচ্ছে ফোল্ড করে নিয়ে আমি তার মধ্যে সিঁদুর মানে লাগিয়ে রেখেছিলাম আগে। আর এখন হচ্ছে আমি আমাদের ঠাকুর ঘর থেকে শুরু করছি। তো প্রথমে হচ্ছে আমি ঠাকুরের সিংহাসনে একটা ঝরা বেঁধে দিব। তো যে জায়গাটাতে প্রথমে বেঁধে দিতে চাইছিলাম, তো সেই জায়গাটায় হচ্ছিল না, তো পরবর্তীতে হচ্ছে আমি সিংহাসনের একেবারে মিডল বরাবর সেটাকে টানিয়ে দেই। আর প্রতিটা ঝরার মধ্যে হচ্ছে আমি 3টা করে আমের পল্লব দিয়েছিলাম। আমি আমার মাকে দেখেছিলাম মানে একটা দড়ি টানিয়ে দুয়ারের মধ্যে, সেখানে হচ্ছে 5টা 7টা করে আমের পাতা হচ্ছে এভাবে করে ঝুলিয়ে দিত। তা আমি হচ্ছে জাস্ট 3টা করেই দিয়েছি।
আমি একটা কথা বারবার করেই বলছি, সেটা হচ্ছে মন থেকে চাইলে সবটাই সম্ভব। আমি মন থেকে চেয়েছিলাম যে এবার বাসায় এভাবেই দশমীর কাজটা করব, এভাবে করেই আমি আমাদের প্রতিটা ঘরে ঝরা টানাবো, মায়ের হাতে ঝরা পরিয়ে দিব। তো সবটাই আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। আর সবটাই তো ভগবানের ইচ্ছা, তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হয় না। তো থ্যাংক ইউ আমার ভগবানকে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই সব কিছুই হয়েছে। তো আমি এবার আমাদের মেন ঘরের গেটের উপরে ঝরাটা নিয়ে দিব। তো আমি এক এক করে প্রতিটা গেটের উপরেই এভাবে করে একটা করে ঝরাটা নিয়ে দিয়েছি। আর এই সময়টাতে আমি আমার শ্বশুর মশাইকে খুব মিস করছিলাম। সে বেঁচে থাকলে হয়তো আজকের দিনে সে আমাকে এইভাবে করে করতে দেখলে অনেক বেশি খুশি হতেন। একটা নতুনত্ব কোনো কিছু করছিলাম আমি, যেহেতু এই বাসায় কখনো এইভাবে করে ঝরা টানানো হতো না। আর এত দূর থেকে যে এগুলো নিয়ে এসেছি, তারপরে সেগুলো আমি ঘরে টানিয়ে দিচ্ছি ঘরের মঙ্গলের জন্য। তো সেটা দেখে অবশ্যই আমার শ্বশুরমশাই অনেক বেশি খুশি হতেন। আর মনের কল্পনাগুলো যখন বাস্তবে রূপান্তরিত হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি ঠিক এভাবে করেই জিনিসগুলোকে ভেবেছিলাম। তো ফাইনালি আমি সেভাবেই করছিলাম, আর আমি তো অনেক বেশি খুশি ছিলাম। প্রতিটা হিন্দু ঘরের গেটের মধ্যে এভাবে করে ঝরা টানানো থাকলে খুব বেশিই দেখতে ভালো লাগে। এটা তো শুধু দেখতে ভালো লাগার জন্য নয়, সেটা ঘরের মঙ্গলের জন্য। আর এই ঝড়ার তো একটা মিনিং অবশ্যই আছে, আর সেটা একটা ব্রহ্মা, দ্বিতীয়টা বিষ্ণু, আর তৃতীয়টা মহেশ্বর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর আমাকে ভিডিওগুলো মেক করে দিচ্ছিল আমার ভাগিনা প্রণয়। তো ধন্যবাদ প্রণয় তোমাকে, তুমি এত সুন্দর করে ছোট ছোট করে ক্লিপগুলো আমাকে নিয়ে দিয়েছো। তুমি না থাকলে হয়তো বা আমার এই ভিডিওগুলো করাই হতো না। আমি আমার ঢাকার বাসার জন্য ঝরা কিনে রেখে আসছি। আমি ঢাকা যাওয়া মাত্রই আমি আমার ঘরের গেটের ওপরে লাগিয়ে দিব। আর ঠাকুর ঘরের ওপরে ঝরাটা নিয়ে শেষ করছিলাম আজকের আমার ঝরা টানানোর পর্ব। আর একটা ঝরা রেখেছি আমার কাকি শাশুড়ির জন্য, সে তার সিংহাসনে টানিয়ে দিবে। আর আমি তার জন্য লাড্ডুও রেখে দিয়েছি, সে গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পাবে। আর প্রণয় কিছু আমাদেরকে ছবি তুলে দিয়েছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেই সাথে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।